নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে আমাদের সানডে মক টেস্টের প্রথম পর্বের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক সাহায্য করবে। তো অবশ্যই প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, গির জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তো গির জাতীয় উদ্যান অবস্থিত মনে রাখবে গুজরাটে। অপশন এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। দেখো এবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান রয়েছে যেগুলোর নাম আমরা জেনে নেব। প্রথমে রয়েছে দেখো কানহা জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত আসামে। জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। আচ্ছা এখানে একটা কথা তোমাদের আমি বলে দিই, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কি জিম করবেট জাতীয় উদ্যান, এটা খুব ভালো করে মনে রাখবে, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। চলো পরের প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট এর রচয়িতাকে। তো এর রচয়িতা হলেন কপিল দেব। ঠিক আছে, এটা হচ্ছে কপিল দেবের আত্মজীবনী। তো এবার আমরা আরও কয়েকজন ক্রিকেটারের আত্মজীবনী দেখে নেব। যেমন দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ এর রচয়িতা হলেন যুবরাজ সিং। তারপরে প্লেইং ইট মাই ওয়ে এর রচয়িতা হলেন সচিন টেন্ডুলকার। সানি ডেজ রচনা করেছেন সুনীল গাভাস্কার। ঠিক আছে, তো এগুলো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আত্মজীবনী যেগুলো তোমরা মনে রাখবে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নেব। দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে নিম্নের কে ভারতনাট্যম নৃত্যের সাথে জড়িত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রুক্মিণী দেবী, অপশন বি। তো এবার ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যক্তিবর্গ রয়েছে যাদের নাম আমরা জেনে নেব। যেমন রয়েছে বিজয়ন্তী মালা, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই। ঠিক আছে, তো এনারা ভারতনাট্যমের সঙ্গে জড়িত। আচ্ছা ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন এখানে রয়েছে দেখো বিজয়ঘাট কার সমাধিস্থল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। লাল বাহাদুর শাস্ত্রী কি স্লোগান দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান। খুব ভালো করে এটা মনে রাখবে। আরও কয়েকজন ব্যক্তির গুরুত্বপূর্ণ যেনারা ব্যক্তি রয়েছেন ওনাদের সমাধিস্থল আমরা দেখে নেব। যেমন মহাত্মা গান্ধী, ওনার সমাধিস্থল হচ্ছে রাজঘাট দিল্লি। ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল হচ্ছে চৈত্যভূমি, যেটা রয়েছে মহারাষ্ট্রে। আর এপিজে আব্দুল কালামের সমাধিস্থল হচ্ছে রামেশ্বরম, যেটা রয়েছে তামিলনাড়ুতে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? চলো পরবর্তী প্রশ্ন এখানে দেখো প্রিয়দর্শিকা এর রচয়িতাকে? তো প্রিয়দর্শিকা এর রচয়িতা হলেন হর্ষবর্ধন। আচ্ছা হর্ষবর্ধন রচিত আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে রত্নাবলী। এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা দেখো বিভিন্ন ঐতিহাসিক বই ও তার রচয়িতাকে এই সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস আমি এই চ্যানেলে করিয়েছি। তো ডেসক্রিপশনে ওই ক্লাসটির লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওখানে গিয়ে প্রত্যেকে একবার ওই ক্লাসটা তোমরা দেখে নেবে। ওখানে সমস্ত ঐতিহাসিক বই এবং তাদের রচয়িতাকে পুরো বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। ঠিক আছে, পরের প্রশ্ন এখানে দেখো গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিলেন? তাহলে গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন এম এন রয়। ঠিক আছে, এটা মনে রাখবে 1934 সালে। 1934 সালে এম এন রয় গণপরিষদের ধারণাটা প্রথম দিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন এখানে দেখো ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি পার্ট বা অংশ রয়েছে? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। দেখো বর্তমানে পার্ট বা অংশ রয়েছে 25টা। এবার এখান থেকে কিছু ইনফরমেশন আমরা দেখে নেব। দেখো যখন আমাদের সংবিধান তৈরি হয় তখন আমাদের ভারতীয় সংবিধানে ছিল 395টি ধারা। বর্তমানে আছে কটা? 470টা। সংবিধান তৈরির সময় পার্ট বা অংশ ছিল 22টা, বর্তমানে রয়েছে 25টা। এবং আমাদের সংবিধান যখন রচিত হয় তখন আমাদের সংবিধানে 8টা তফসিল বা শিডিউল ছিল, যেটা বর্তমানে রয়েছে কটা? 12টা। তো এগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা মনে রাখবে, বর্তমানে কতগুলো কি রয়েছে এবং যখন আমাদের সংবিধান রচনা করা হয় তখন কতগুলো ছিল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? দেখো এখানে পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌলিক কর্তব্য। তো আমাদের ভারতীয় সংবিধানের 51 ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে, ভালো করে মনে রাখবে। দেখো আমাদের সংবিধানের যে ফোর্থ পার্ট রয়েছে, ঠিক আছে, অর্থাৎ চতুর্থ অংশে এবং 51 ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে বর্ণিত রয়েছে। এবং মৌলিক কর্তব্যের সংখ্যা কটি রয়েছে? বর্তমানে 11টি রয়েছে, ভালো করে মনে রাখবে। এবং 1976 সালে হয়েছিল কি আমাদের 42তম সংবিধান সংশোধন, আমরা জানি। তো এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এবং আরেকটা যেটা প্রশ্ন পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মৌলিক কর্তব্য দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে মৌলিক কর্তব্য দিবস পালন করা হয়ে থাকে 6ই জানুয়ারি। আচ্ছা আরেকটা এখানে তোমাদের আমি বলে দিই, মৌলিক অধিকার, আমাদের তো মৌলিক কর্তব্য রয়েছে এবং মৌলিক অধিকার রয়েছে। তো মৌলিক অধিকার সম্পর্কে আমাদের ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। এবং কতগুলো মৌলিক অধিকার রয়েছে? আমাদের 6টি।
ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটাই কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন এখানে দেখো, রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? তো এটা মনে রাখবে 6 বছর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, এটাও ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, রাজ্যসভার 6 বছর, লোকসভার 5 বছর। ক্লিয়ার? পরের প্রশ্ন এখানে দেখো, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যাগকে কে নিয়োগ করে থাকেন? তো নিয়োগ করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন আমাদের প্রত্যেকটা রাজ্যের গভর্নরকে, মনে রাখবে। এছাড়াও নিয়োগ করেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। তো এগুলো খুব ভালো করে কিন্তু মনে রাখবে। চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সর্বভারতীয় হরিজন সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, মহাত্মা গান্ধী 1932 সালে কোথায়? বম্বেতে সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। কত সালে? 1932 সালে। কোথায় করেন? বম্বেতে। এখানে দেখো পরের প্রশ্ন কি রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা খুব ভালো করে মনে রাখবে, প্রথম যুদ্ধটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। আচ্ছা, কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ? প্রথমটা হয়েছিল 1526 সালে। আচ্ছা দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল আকবরের সেনাপতি বৈরম খাঁ এবং হিমুর মধ্যে। এটা হয়েছিল কত সালে? 1556 সালে। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1761 সালে, ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। ঠিক আছে, তিনটে যুদ্ধ আমি বলে দিলাম, খুব ভালো করে তিনটেই মনে রাখবে। ঠিক আছে, প্রথমটা হয়েছিল 1526, দ্বিতীয়টা হয়েছিল 1556 এবং তৃতীয়টা হয়েছিল 1761-তে। ক্লিয়ার হয়েছে আশা করছি প্রত্যেকেরই। পরের প্রশ্ন এখানে দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশুপতি। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? তো গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন 1920 সালে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কত সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেন। এখানে দেখো, কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতের বিসমার্ক নামে পরিচিত? ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের বিসমার্ক কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে দেখো, নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং মনে রাখবে, নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ঠিক আছে, 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এখানে পরের প্রশ্ন কি রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। তো দেখো, নিম্নের কে সবচেয়ে বেশি বার কেন্দ্রীয় বাজেট পেশ করেন? তো এটা মনে রাখবে, অর্থমন্ত্রী মোরারজি দেশাই। ঠিক আছে, মোরারজি দেশাই 10 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে মনে রাখবে। এবং বর্তমানে আমাদের অর্থমন্ত্রী কে রয়েছেন? নির্মলা সীতারামন। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো এর সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে তড়িতের প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেখো, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে এপিকালচার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে যে অপশনগুলো রয়েছে আমি তোমাদের একটু বলে দিই। অপশন বিতে রয়েছে দেখো অ্যান্টোমোলজি। অ্যান্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। এরপরে দেখো রয়েছে পিসিকালচার। পিসিকালচারটা হচ্ছে মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আচ্ছা, এখানে যে অপশন এতে রয়েছে দেখো পোমোলজি। এই পোমোলজি কোন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়? এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমি বাকি তিনটে তোমাদের বলে দিলাম। তো একটা এখানে ওপরে যেটা রয়েছে পোমোলজি, এটা তোমাদের জন্য প্রশ্ন। তো এটা অবশ্যই তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে পোমোলজি কোন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ও ডেলি কুইজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটাতে যুক্ত হচ্ছ, তারা অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা পিডিএফ অবশ্যই প্রত্যেকেই কালেক্ট করে নেবে।